জুলাই পর্যন্ত স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা। ভারত সীমান্তে উস্কানি দিচ্ছে সরকার নীরব, দাবি ডাক্তার শফিকুর রহমানের। স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির ভবিষ্যৎ সংকটে, মন্তব্য রাশেদ খানের। যশোরের রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন। রথযাত্রা উপলক্ষে যশোরের জেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময়। আলী খামেনির দাফনের পরই প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মুস্তফা খামেনি। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আনাম ও এহসানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহাদি আমিন আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি আরো বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। রংপুরে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে সীমান্ত পরিস্থিতি ও তিস্তা ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সরকার নীরব থাকলেও বিজিবি ও সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছেন। তিনি সীমান্তে দায়িত্ব পালনকারীদের প্রশংসা জানিয়ে সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করেই ফ্যাসিবাদের কবর দেওয়া হবে এবং এই দাবি থেকে তারা এক চুলও সরে আসবে না। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গেও তিনি বলেন, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে তিস্তা প্রকল্পের জন্য কোনো কার্যকর বরাদ্দ নেই। তিনি কথার পরিবর্তে বাস্তব পদক্ষেপের দাবি জানান এবং বলেন, ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তা অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি যদি জামায়াতের প্রভাব থেকে বের হয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করতে না পারে তাহলে দেশে নতুন বন্দোবস্তের আশা নষ্ট হবে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খানের দাবি, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সাধারণ মানুষের মধ্যে এনসিপিকে জামায়াতের সহযোগী সংগঠন হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়েছে। তাই নতুন রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে দলটিকে নিজস্ব অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি আরো বলেন, এনসিপির প্রতি মানুষের আগ্রহ আগের তুলনায় কমেছে। এই ধারা অব্যাহত থাকলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা দেশের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আজ যশোর শহরের আরএন রোড নতুন বাজারে উদ্বোধন করা হয়েছে রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ফুটবলের। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তৈরি হয় ভিন্ন আবহ। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। বক্তব্য রাখেন সাবেক কমিশনার মনিরুজ্জামান মাসুম, আরএন রোড ক্রীড়াচক্র ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, রিপন অটোর ম্যানেজিং ডাইরেক্টর আয়াজ উদ্দিন রিপন। এছাড়াও অনুষ্ঠান পরিচালনা করেন এজাজ উদ্দিন টিপো। প্রতিযোগিতায় 7 থেকে 10 বছরের শিশুদের নিয়ে স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবল সমৃদ্ধ দেশের নাম নিয়ে মোট 16টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দলগুলোকে 4টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। সনাতন ধর্ম অবলম্বীদের আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 4টায় শহরের লালদিঘি হরিসভা মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট
সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ পূজা পরিষদের অন্য নেতৃবৃন্দ। সভায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সার্বিক সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। যশোরের কেশবপুরে একদিকে প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে গবাদি পশু ও গাভী পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ, অন্যদিকে সাহিত্য সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও ভগ্নী নিবেদিতা মঞ্চের বাস্তবায়নে মঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে আলতাপোল, পাঁচপোতা, শিকারপুর ও পরচক্রা গ্রামের ৩০ জন নারী অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে গবাদি পশু পালন, উন্নত জাতের গাভী নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও লাভজনক খামার পরিচালনার বিষয়ে ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। অন্যদিকে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আসরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্যিক মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য ও মানকুমারী বসুর জীবন, কর্ম ও সাহিত্য সংস্কৃতিতে অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতি প্রেমীরা অংশ নেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ যশোরের উদ্যোগে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন। আন্তর্জাতিক সংবাদ। বাবা আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। আলী খামেনির দাফনের পরই প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন তার ছেলে মুস্তফা খামেনি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সমাহিত করার পর এই বার্তা দিয়েছেন তার ছেলে। বাবা পবিত্র রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা। শনিবার আল জাজিরা লিখেছে, আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো বার্তা দেয় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। একদিন আগেই আয়াতুল্লাহ আলী খামেনিকে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে হজরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলেছে সপ্তাহ ধরে। দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুস্তাফা খামেনি। আলী খামেনির দাফন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল গত মার্চে, কিন্তু সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এসেছে স্বস্তির খবর। আগের ম্যাচগুলোর তুলনায় এবার টিকিটের দাম কিছুটা কমেছে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের রিসেল টিকিট $800 থেকে পাওয়া যাচ্ছে, যা আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে কম। ধারণা করা হচ্ছে, কলম্বিয়ার বিদায়ের পর অনেক সমর্থক তাদের টিকিট বিক্রি করায় দাম কমেছে। এরই মধ্যে হাজারো আর্জেন্টিনা সমর্থক কানসাসে পৌঁছেছেন। তবে দলটি সেমিফাইনালে উঠলে টিকিটের দাম আরো কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।